এক মাস পর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন জলদস্যুমুক্ত জাহাজ এমভি আব্দুল্লাহর 23 নাবিক। স্বাগত জানাচ্ছেন স্বজন ও বন্দর কর্তৃপক্ষ। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন ঘিরে চলছে জোর প্রচারণা। ভোট পেতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। দেখে শুনে সিদ্ধান্ত নেবেন ভোটাররা। টানা দুইবার এসএসসি ফলাফলে তলানিতে সিলেট শিক্ষা বোর্ড। স্থানীয়দের প্রবাসমুখিতা ও শিক্ষার পর্যাপ্ত পরিবেশ না থাকাকে দায়ী করছেন শিক্ষাবিদরা। ঢাকার ধামরাইয়ে রোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, ক্লাস নিচ্ছেন বিদ্যালয়ের দপ্তরি। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম সংকটের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের। দেখছেন দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। জানাবো বিস্তারিত। জাহাজ এমভি আব্দুল্লাহর 23 নাবিক চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? নাজিম, নাবিকদের বরণে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সেখানকার কি পরিস্থিতি আমাদের দর্শককে জানাবেন? আপনি যেমনটা দেখছেন, আসলে যে নাবিকরা তারা চলে এসেছেন, তারা এখন জেটিতে নামবেন। আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যে মাইন্দেখন সেটিতে নাবিকরা এখন নামবেন। তারা যে কুতুবদিয়া থেকে সকালবেলা রওনা দিয়েছিলেন, সেখান থেকে এখন আসলে যে বিকালে যে কেএসআরএম এর মালিক পক্ষ তাদের যে জাহাজ, সেই জাহাজে করে তারা চলে এসেছেন। আসলে সেই জাহাজ মনে তাদেরকে নিয়ে এসেছেন যে 23 জন নাবিক সুস্থ আছেন, তাদেরকে নিয়ে এসেছে। তাদের যে উচ্ছ্বাস সেটি চলছে, কারণ এখানে পরিবার রয়েছেন, তাদের নাবিকদের পরিবার স্বজন রয়েছেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই রয়েছেন। পাশাপাশি জাহাজের মালিক পক্ষ কেএসআরএম এবং কেএসআরএম এর জঙ্গল সবাই এখানে রয়েছেন। আসলে এখানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ এই নাবিকদেরকে আপনার সম্বর্ধনা দেওয়ার জন্য, নাবিকদেরকে বরণ করে নেওয়ার জন্য আপনার বন্দর কর্তৃপক্ষ একটি আয়োজন করছেন। সেখানে চট্টগ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, পাশাপাশি সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে নাবিকদের সাথে কথা বলবেন এবং নাবিকদেরকে অভ্যর্থনা যাবেন। এখানে কিছুক্ষণ পরে অনলাইনে সংযুক্ত হবেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উনি অনলাইনে সংযুক্ত হবেন বলে আমরা জেনেছি। এবং নাবিকরা দেখতে পাচ্ছেন আসলে নাবিকদের যে উচ্ছ্বাস, তারা অনেক উচ্ছ্বাসিত এবং তারা যে পরিবারে ফিরতে পেরেছেন সেটি তাদের কাছে মহা আনন্দের। পাশাপাশি তাদের যারা পরিবার রয়েছেন তারাও অধীর আগ্রহে তাদের পরিবার সন্তানদের গ্রহণ করার জন্য বসে আছেন, কারণ তারা মোজাম্বিক থেকে কয়লা নিয়ে ফেরার পথে সোমালিয়ান দস্যুদের হাতে জিম্মিও ছিলেন। তারপর দীর্ঘ 1 মাস সেই টানা পোড়ানোর পরেই তাদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করা হয়। সে মুক্ত হওয়ার পর তারা আরব আমিরাত ঘুরে আবার এই কার্গো নিয়ে তারা গতকাল বিকেলে তারা কক্সবাজারের কুতুবদিয়া যে রয়েছে, কুতুবদিয়ার সাগরে তারা নোঙ্গর করে সেখানে তারা কিছু চুনাপাথর খালাস করেছিল। তারপরেই তাদেরকে কেএসআরএম মালিক পক্ষ, যে কেএসআরএম মালিক পক্ষের জাহাজ মনিতে করে তাদেরকে আজ এখানে নিয়ে আসা হয়েছে। তারা এসেছেন, তাদের মাঝে আসলে আমরা দেখতে পাচ্ছি তারা অনেক উৎসাহ আছেন, উদ্দীপনার মধ্যে আছেন, তারা সবাই সুস্থ আছেন। আমরা এখানে এসে কেএসআরএম এর যে অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন, তাদের যেই প্রচেষ্টা তারা সেই প্রচেষ্টা করে তারা নিয়ে এসেছেন এবং নিয়ে আসার কারণে তাদের মাঝে উৎসাহ বিরাজ করছে। দেখতে পাচ্ছেন তারা এখনো জাহাজ থেকে নামেনি, তবে অল্প কিছুক্ষণ পরে তারা জাহাজ থেকে নামবেন বলে আমরা জেনেছি, কারণ তাদেরকে কিছুক্ষণ পরেই যে জাহাজ মনে করে নিয়ে আসে তাদেরকে জেটিতে নিয়ে আসা হবে, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এবং তার পাশাপাশি তাদেরকে পরিবারের কাছে ফিরে যাবেন। ইতিমধ্যে কুতুবদিয়া যে জাহাজ এমভি আব্দুল্লাহ রয়েছে সেটিতে একটি নতুন নাবিক দল ওখানে প্রবেশ করেছে, তারা সেটি দেখভাল করছে এবং নাবিকদেরকে এখানে নিয়ে আসার পরে তাদেরকে পরিবারের তারা সবাই দেখতে পাচ্ছেন, তারা সবাইকে তারা হাত নেড়ে অভ্যর্থনা জানাচ্ছেন এবং পরিবারদেরকে তারা জানাচ্ছেন। এখানকে পরিবারের স্বজনরা এসেছেন, পরিবারও তাদের নতুন জামা কাপড়, কেক, আমরা দেখেছি ফুল থেকে শুরু করে কেক, কাপড় চোপড় নিয়ে তারা এখানে এসেছেন, কারণ তারা তাদের স্বজনদেরকে বরণ করে নেওয়ার জন্য অধিক আগ্রহী ছিলেন। কারণ তারা বলছেন তাদের কাছে ঈদের আনন্দ বিরাজ করছে, তাদের কাছে দেখতে পাচ্ছেন যে তারা তাদের এই যে পরিবার নিয়ে এখন এদেরকে নামানোর জন্য যারা জাহাজে রয়েছেন, যে নাবিকরা তাদেরকে নামানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, কারণ তারা জাহাজে আছেন, অতি আগ্রহী আছেন, পরিবারের সাথে দেখা করবেন, দীর্ঘ সাক্ষাৎ করবেন। কারণ যে জিম্মি দশা, সেই জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার পর তাদের যে আক্ষেপ বা অপেক্ষা সেটি শেষ হয়েছে। সে দীর্ঘ 1 মাস পর তারা ফিরতে পেরেছেন বাড়িতে, কারণ তারা তাদের যে আনন্দঘন মুহূর্ত সেটি আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে জাহাজের যারা নাবিকরা রয়েছেন তাদের পরিবার স্বজন থেকে শুরু করে আত্মীয় স্বজন এবং অনেকের আসলে
শ্বশুর বাড়ির লোকজন থেকে শুরু করে সব পরিবার সব যতগুলো স্বজন রয়েছেন সবাই এখানে এসেছেন, এখানে এসে উপস্থিত হয়েছেন। এখান থেকে মূলত তারা KSRM এর যে পরিবহন রয়েছে সেই পরিবহনে করে তারা বাড়িতে ফিরবেন এবং তারা যাবেন, তারা ফিরবেন। এখন দেখাচ্ছেন যে এই সিঁড়িতে করে তাদেরকে নামানো হবে, সেটির প্রস্তুতি নিচ্ছে এবং তাদেরকে এখানে অভ্যন্তনা দেওয়া হবে বলে আমরা জেনেছি। এখানে বন্দর সচিব রয়েছেন, বন্দর চেয়ারম্যান রয়েছেন, সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন, পাশাপাশি অন্যান্য যত যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা রয়েছেন এবং KSRM এর যিনি সিইও রয়েছেন মেহরুল করিম তিনি রয়েছেন এবং KSRM এর যিনি ডিএমডি শাহরিয়ার জাহান উনি রয়েছেন, এসআর শিপিং এর যিনি সিইও মেহরুল করিম তিনি রয়েছেন এবং KSRM এসআর শিপিং এর যতজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা সবাই এই বন্দরের সিএনডি জেটিতে রয়েছেন। কারণ তাদের যে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার পরে তারা তাদের যেই নাবিকরা রয়েছেন তাদেরকে সুস্থভাবে মুক্ত করতে পেরেছেন এবং তাদের যে জাহাজ সেটি যে নিরাপদে আসতে পেরেছেন সেটি অনেক কৃতজ্ঞের বলে তারা বলছেন। কারণ KSRM কর্তৃপক্ষ এবং এসআর শিপিং কর্তৃপক্ষ সহ নাবিকদের পরিবারও বলছেন যে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা এবং KSRM এর সমন্বয়ে তারা তাদেরকে মুক্ত করতে পেরেছেন সোমালিয়া দস্যুদের কাছ থেকে। কারণ নাবিকদের এই চেষ্টায় তারা বেরোতে পেরেছেন, কারণ তারা দীর্ঘ পরে তারা এখানে আসতে পেরেছেন, সেটা নিয়ে তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এবং আমরা কয়েকটি নাবিক পরিবারের সাথে কথা বলেছি, কারণ যখন তাদের ছেলে জিম্মি হয়েছিল সোমালিয়া জলদস্যুদের কাছে তখন আসলে তাদের পরিবারের মাঝে ঈদ আনন্দ ছিল না এবং একটা দুশ্চিন্তার কারণ ছিল এবং তাদের ভয় ভীতির মাঝে তারা দীর্ঘ 1 মাস সময় পার করেছেন। কিন্তু তারপরেই তাদের মাঝে যে এই স্বস্তির খবর ফিরে এলো যে 1 মাস পর বিভিন্ন দেন দরবার করে তাদের সন্তানদেরকে ফিরিয়ে আনা হয়েছে, সেই স্বস্তিতে আসলে তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ হচ্ছে যে এই নাবিকরা ফিরে এসেছেন, সবাই সুস্থ রয়েছেন এবং সে জাহাজ সেটি অক্ষত রয়েছেন, সেটি নিয়ে আসলে তারা তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছেন বলে আমরা দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন আসলে যা এখনো যে জাহাজ KSRM এর যে জাহাজ রয়েছে, জাহাজ মনে সেটিতে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে, সেই জাহাজে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই জাহাজে তারা এই যে যারা নাবিকা রয়েছেন তারা অধীর আগ্রহ হয়েছে, জাহাজ মনে রয়েছে সেটিতে তারা রয়েছেন, কারণ তাদেরকে একটু পরে যেটিতে নামানো হবে। কারণ সবাই এখানে উচ্ছ্বাসিত, যারা নাবিক রয়েছেন 23 জন নাবিক সবাই সুস্থ রয়েছেন, সবাই সুস্থ ভালো আছেন, তারা উচ্ছ্বাসিত এবং তাদের যারা স্বজনরা রয়েছেন তাদের মাঝে আসলে আনন্দ কোনো মুহূর্ত পার করছে, কারণ তারা তাদের স্বজনদেরকে পাচ্ছেন। কারণ এই যারা নাবিক রয়েছেন তারা আগেও সাগরে ছিলেন, তাদের তো জীবনযাপন সাগরেই কাটান, কিন্তু এবারের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন বলে মনে করছেন স্বজনরা, কারণ তারা আগেও বহুবার জাহাজে ছিলেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গা এবং বিভিন্ন দেশে তারা প্রবেশ করেছেন এবং দেখেছেন, কিন্তু এবার বিষয়টা সম্পূর্ণ উল্টো। কারণ তারা জিম্মি হয়েছিলেন সোমালিয়ান দস্যু, কারণ সোমালিয়ান দস্যুরা তাদেরকে জিম্মি করেছিলেন। সেই কারণে আমরা একজন নাবিকের পরিবারের সাথে কথা বলবো। আপনার কেমন অনুভূতি হচ্ছে একটু যদি বলতেন, আপনার কেমন লাগতেছে যদি একটু করে বলতেন, আপনার কেমন অনুভূতি হচ্ছে আপনি যদি একটু করে বলতেন আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে এই মুহূর্তে, মানে এটা তো মানে কিভাবে প্রকাশ করবো এটা ভাষা নাই, খুব ভালো লাগতেছে। আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে ভাই, অনেক খুশি লাগতেছে, চোখের সামনে যে দেখতেছি অনেক ভালো লাগতেছে। জি, আপনি যেমনটা শুনছিলেন, কারণ এরপরে যারা জাহাজের নাবিকদের পরিবার হচ্ছে তাদের মাঝে উৎসাহ আমেজ বিরাজ করেছেন, তারাও তাদের স্বজনদের নিয়ে এখানে চলে এসেছেন। তাদের যারা সন্তান, কারো ছেলে, কারো স্বামী এবং কারো ভাই সবাই এখানে রয়েছেন, কারণ সবার মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সেই বিষয় হচ্ছে যে দস্যুদের কাছে মুক্তি পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার বলছে তারা। কারণ আরেকটি বিষয় হচ্ছে যে KSRM এর যে অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং রয়েছেন, সেই এসআর শিপিং এর আগেও 2010 সালের দিকে তাদের একটি জাহাজ আসলে সোমালিয়ান দস্যুদের হাতে জিম্মি হয়েছিল। তারপরে তারা সেই জাহাজটির নাম ছিল জাহাজ মনে, সেই জাহাজটি অনেক জ্ঞান দরবার করার পরে আসলে মুক্ত করা হয়েছিল বলে আমরা জেনেছি। এইবার যে জাহাজটি আসলে জিম্মি হয়েছিল, সেই জাহাজটি জিম্মি হওয়ার পর আসলে তাদের যে আগের যে পুরাতন অভিজ্ঞতা, সেই পুরাতন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মূলত তারা দীর্ঘ 1 মাসের মধ্যে তারা বের করতে জাহাজটি উদ্ধার করতে পেরেছেন এবং যে 23 জন নাবিক রয়েছেন তাদেরকে সুস্থ সবল ভাবে ফিরে আনতে পেরেছেন বলে আমরা দেখেছি। কারণ এই দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস, এখানে গণমাধ্যম কর্মীরাও ভিড় করেছেন, কারণ বিভিন্ন
যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারাও ভিড় করেছেন, তারাও তারাও দেখতেন, তারাও ভিড় করছেন ওদের আগ্রহ সংবাদ সংগ্রহ করার জন্য। কারণ হচ্ছে যে এই জাহাজ নিয়ে এবং এই নাবিকদের নিয়ে সারা দেশ আসলে উদ্বেগের মধ্যে ছিল এবং উৎকণ্ঠার মধ্যে ছিল। কারণ তারা যখন জীর্ণ হয়েছিল তখন পুরো বিষয়টা নিয়ে সারা দেশ খুব আতঙ্কের মধ্যে ছিল। কারণ এই নাবিকদেরকে মুক্ত করা হবে কিনা বা তারা মুক্ত পাবেন কিনা, জাহাজটি নিরাপদে ফিরে আসবেন কিনা, সেই সব সময়ের অবসান ঘটিয়ে আসলে জাহাজও নিরাপদে চলে এসেছেন এবং যারা জাহাজের নাবিকা রয়েছেন তাদেরকেও নিরাপদে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন আসলে এখানে তারা বিভিন্ন তাদের অনুভূতি বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে তারা তাদের অনুভূতি প্রকাশ করছেন। কারণ তাদের যে উচ্ছ্বাস সেটির কমতি নেই এখানে। পাশাপাশি যারা স্বজন রয়েছেন তাদের মাঝেও উৎসবের আমেজ বিরাজ করছে, কারণ স্বজনরাও এসেছেন এখানে। কিছুক্ষণ পরে আমরা যেটা জেনেছি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অনলাইনে যুক্ত হবেন, তিনিও তাদেরকে শুভেচ্ছা জানাবেন। বন্দরে যে জেটিতে তাদেরকে অভ্যন্তরীণ আয়োজন করা হয়েছে, সেই জেটিতে তাদেরকে যে অভ্যন্তরীণ আয়োজন করা হয়েছে সেই জেটিতে বন্দর চেয়ারম্যান থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এখানে থাকবেন বলে আমরা জেনেছি। কারণ তাদেরকে এখানে রাখা হবে এবং তারা এখানে নামবেন। আপনি দেখতে পাচ্ছেন আসলে যে জাহাজের যে নাবিকরা তারা বিভিন্ন মাধ্যমে অনুভূতি জানাচ্ছেন। আমরা একজন নাবিকের সাথে কথা বলবো আসলে। নাবিকের সাথে কথা বলবো আসলে। আমরা ফিরতে পেরেছি, সবচেয়ে বড় কথা। আমরা দেশের পরিবারের মতো পরিবারের কাছে আমরা ফিরতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি এই দিনের জন্য এবং অবশ্যই আমরা ফিরতে পেরেছি। আচ্ছা, শুনছিলেন একজন নাবিক বলছিলেন তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন, কারণ তাদের যে অপেক্ষা তারা পরিবারের মাঝে সুস্থভাবে ফিরবেন, কারণ তাদের মাঝে স্বপ্নের মতো মনে হচ্ছে। কারণ তারা যে পরিবারের মাঝে ফিরে আসবেন সেটি আসলে কখনো আসলে চিন্তার বিষয়। কারণ তারা ফিরেছেন, পরিবারের কাছে চলে এসেছেন, তাদের মাঝে যে ওদের আগ্রহ তারা সেটি আসতে পেরেছেন। আমরা আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি তারা চলে এসেছেন এখানে। अबे टाइफन ने अरे इधर अरे জাহাজ মনে সে জাহাজ মনে আমরা চলে এসেছি। কারণ হচ্ছে যে আমার লাইভ আছে, লাইভে লাইভ চলছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন আমরা যে জাহাজ রয়েছে সেই জাহাজে আমরা চলে এসেছি। এই জাহাজে করেই মূলত এই জাহাজে করেই তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং কাজ করা হচ্ছে। কারণ হচ্ছে যে আমরা এখানে রয়েছি, এখানে যে চেষ্টা করছি, কারণ এখানে যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন, কারণ জাহাজমণি রয়েছেন সেই জাহাজমণিতে রয়েছে সেই জাহাজমণিতে কারণ যে জাহাজমণি রয়েছে সেই জাহাজমণিতে নাবিকরা এখান থেকে নাবিকদেরকে নামানো হবে একটু পরেই। কারণ হচ্ছে যে এখানে জাহাজে রয়েছেন তাদের রয়েছেন নাবিকদের যে রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন আসলে নাবিকদের এখানে যাদের যে লাগেজ তাদের যে ব্যাটারি সবগুলো এখানে রয়েছেন এবং তারা এখানে ছিলেন, তাদের জিনিসপত্রগুলো এখানে রয়েছে, তাদেরকে একটু করে নামানো হবে বলে আমি দেখতে পাচ্ছি। ওই জাহাজের যারা নাবিক রয়েছে তাদেরকে তারা এখানে রয়েছে, তাদেরকে এখানে একটু করে নামানো হবে। স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা রয়েছেন। কারণ এখানে আসলে আমরা যে জাহাজটিতে রয়েছি সেই জাহাজের তারা বলছেন গণমাধ্যমে
আমরা চেষ্টা করছি আপনার মাধ্যমে দেখানোর জন্য দর্শকদেরকে। এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে নাবিকদের স্বজন, জাহাজের মালিক কত, কেএসআরএম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, এসআর শিপিং থেকে শুরু করে সবাই এখানে রয়েছেন। কারণ সবাই এখান থেকে কাজ করছেন। এখানে নাবিকদেরকে দেখার জন্য, এক নজর দেখার জন্য সবাই এখানে দেখছেন। আসলে সবাই এখানে অধীর আগ্রহে বসে আছেন। কারণ এখানে কারণ এখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন আসলে নাবিকের যারা রয়েছেন তাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম। কারণ বিভিন্ন কারণে আমরা জাহাজ থেকে নেমেছি। এখানে যারা নাবিক রয়েছেন তারা তাদের যেই তাদেরকে এখন নামানো, তাদেরকে একটু করে নামানো হবে। কারণ এখানে যারা রয়েছেন না জাহাজের পক্ষ থেকে, কারণ এরা আমাদেরকে জাহাজ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। কারণ আমরা উঠেছিলাম জাহাজে এখান থেকে লাইভ দেওয়ার জন্য, কিন্তু এই জাহাজের যারা নাবিক রয়েছেন তাদেরকে নামানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এদেরকে একটু করে নামানো হবে জাহাজ থেকে। সেখানে অধীর আগ্রহে স্বজন থেকে শুরু করে কেএসআরএম গ্রুপ, এসআর শিপিং থেকে শুরু করে এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা কর্মকর্তারা থেকে স্বজনরা তারা এখানে রয়েছেন। তারা এখানে নাবিকের করানো হচ্ছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন আসলে এদেরকে নামানো হচ্ছে, এদেরকে রিসিভ করছেন। তাদেরকে রিসিভ করছেন যে এসআর শিপিং এর যিনি সিইও মেহের করিম, তাদেরকে রিসিভ করছেন। তাদেরকে রিসিভ করার পরেই তাদেরকে নামানো হবে। আমরা সেটা দেখতে পাচ্ছি, আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে তাদেরকে নামানো হবে। কারণ এখানে নাবিকদের সাথে কথা বলছেন এসআর শিপিং এর যিনি সিইও মেহের করিম, তিনি নাবিকদের সাথে কথা বলছেন এবং নাবিকরা জাহাজ থেকে নামার পরপর তাদের যে লাগেজ থেকে শুরু করে তাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো তারা নিচ্ছেন। নেওয়ার পরে তারা নামবেন। আপনি দেখতে পাচ্ছেন তারা নামছেন। আসলে আপনি দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে যে আসলে তারা নামবে, তাদেরকে নামানো এখানে রয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে এখানে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা রয়েছেন। এখনই নামানোর জন্য আসলে কাজ করছেন। পাশাপাশি এখানে চট্টগ্রাম বন্দরে যারা বিভিন্ন কর্মকর্তা তারা এখানে রয়েছেন। শুরু করে যারা সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে যতগুলো সরকারি সংস্থা রয়েছে সবার কর্মকর্তারা এখানে রয়েছেন। পাশাপাশি নামছেন, তাদেরকে দেওয়া হচ্ছে। এখানে আমরা যেটি দেখেছি কেএসআরএম গ্রুপের ডিএমপি সারিয়া জাহান তিনি রয়েছেন, এসআর শিপিং এর যিনি সিইও মেহের করিম তিনি রয়েছেন এবং কর্মকর্তারা যে নাবিক তারা সুস্থ রয়েছেন। তাদের যারা স্বজন রয়েছেন সেই স্বজনরা এখানে এসে তাদের মাঝেও উৎসাহ কাজ করছেন। কারণ দীর্ঘ এক মাস দুর্দশা থেকে মুক্ত হওয়ার পর তারা এখন স্বপ্নের, তাদের কাছে তারা বলছে তাদেরকে স্বপ্নের মতো মনে হচ্ছে। কারণ তারা যে সোমালিয়ান পশুদের হাত থেকে ছিনিয়ে হওয়ার পরে তারা ফিরছেন, তাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। কারণ তারা ফিরে এসেছেন এখানে তারা অধীর তাদেরকে অভ্যন্তরা জানাচ্ছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম তাদেরকে অভ্যন্তরা জানাচ্ছেন। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এবং বিভিন্ন যারা সরকারি বিভিন্ন কর্মকর্তা রয়েছেন তারা তাদেরকে আসলে সম্বর্ধনা জানাচ্ছেন। তাদেরকে অভ্যন্তরা জানাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন আসলে তাদেরকে অভ্যন্তরা জানাচ্ছেন এবং কথা বলছেন। এখানে সিটি কর্পোরেশনের মেয়র, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যতগুলো সরকারি সংস্থা রয়েছে তারা সবাই তাদেরকে অভ্যন্তরা জানাচ্ছেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আসলে নাবিকরা এখানে তাদেরকে বিভিন্ন মাধ্যমে ফুলে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদেরকে অভ্যন্তরা জানাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে যারা তাদেরকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানানো হচ্ছে কারণ তারা সুস্থভাবে ফিরে এসেছেন। সুস্থভাবে এখানে তারা যারা রয়েছেন তাদেরকে খুব অভ্যন্তর ভাবে দেখানো হচ্ছে। কারণ
এখানে দেখতে পাচ্ছেন আসলে এসআর শিপিং এর যারা রয়েছেন তারা আছেন এবং স্বজনরা রয়েছেন, তাদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে, তারা আসলে এক ধরনের বলা যায়, কারণ হট্টগোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কারণ সবাই এসেছেন, সবাই বিভিন্ন গণমাধ্যম করে এখানে ভিড় করেছেন, কারণ দেখানোর চেষ্টা করছেন সবাইকে। এখানে কথা বলছেন আসলে এখানে আমরা তাদেরকে আনানো হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, এখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। এখানে বিভিন্ন কর্মকর্তারা রয়েছেন, দেখতে পাচ্ছেন আসলে এখানে, কারণ হচ্ছে যে এখানে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, জাহাজের যে এমবি আব্দুল্লাহ, যে জাহাজ জাহাজের মালিক কেএসআরএম এবং কেএসআরএম এর জঙ্গল বলছেন এসআর শিপিং, তারা তাদেরকে জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন আসলে। এবং এখানে যারা নাবিকদের স্বজন রয়েছে তারা এখানে রয়েছেন, তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং বিভিন্ন মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানানোর চেষ্টা করছেন, কারণ তাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আসলে এখানে কথা বলছেন। আমরা চেষ্টা করবো আসলে, আমরা চেষ্টা ভয় লাগছে, ভিতর থেকে আসছে, তাই তো রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি এই আমার পাশে আছে এই পরিবারের প্রতি, কেএসআরএম পরিবারের প্রতি এবং তার সমস্ত কর্মকর্তা, আমাদের সরকার প্রধান নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান সাহেব, আমাদের বন্ধু চেয়ারম্যান সবার মধ্যে আমরা কৃতজ্ঞ এবং নেভেল হেডকোয়ার্টারের চিফ, সবাই সার্বক্ষণিকভাবে আমাদের যোগাযোগ রক্ষা করছেন। সবাই তাদের পরিবারের কাছে দিকে একটু যাক, আসেন সবাই, এদেরকে পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে, এখন পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে, তারা সেখানে কথা বলবে, সবাই পরিবারকে দেখবে। এখানে আমরা বন্দরে একজন তিনি কথা বলেছেন, গ্রুপের যিনি কথা বলেছেন, তারা আসলে যারা রয়েছেন তারা আগ্রহে আসলে দিয়েছেন, কারণ এখানে আমরা দেখেছি এসে এখানে আমরা একজন স্বজনের সাথে কথা বলবো, আসলে আপনার কিরকম অনুভূতি হচ্ছে? অন্যরকম অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে, ভাষা প্রকাশ করা যায় না। আগে তো যখন ছিল তখন তো খুব আতঙ্কের মধ্যে ছিলাম, খুব কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে ছিলাম, কখন কি হয়। যেমনটা বলছেন, কারণ তাদের স্বজন ছিলেন এখানে, তাদের কাছে মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল, কারণ তাদের সন্তান জিম্মি ছিলেন, জিম্মি থেকে মুক্তি পাওয়ার পর তাদের কাছে আসলে আনন্দ বিরাজ করছে বলে তারা আমাদেরকে বলেছেন এবং জানাচ্ছেন, এবং তারা বলেছেন বিভিন্ন মাধ্যমে নাবিকদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে। তাদের স্বজন দেখতে পাচ্ছেন আসলে যে একজন নাবিক তিনি নেমেছেন, আতিকুল্লাহ খান, তার পরিবারের সবাই তাকে ঘিরে ধরেছেন এবং কথা বলছেন। আমরা চেষ্টা করবো, একটা অনেক ছিল, আলহামদুলিল্লাহ পেয়েছি, না না ওরকম অনিশ্চিত, আমরা মানে ঠিক আছে কষ্ট হবে এটা জানতাম, কারণ আমরা আগেই শুনেছি জাহান মনে ছিল মধ্যে আমাদের গভর্নমেন্ট, এবার আমরা কষ্ট হবে এটা আমরা মনে মনে এটা ঠিক করে নিয়েছিলাম আর কি। অনেক কিছু, এক মাসের জার্নি আমি কিভাবে বলি বুঝছেন না। আপনি নানা সময় অডিও ক্লিপ পাঠাতেন, জলদস্যু এটা নিয়ে আপনার প্রতি খুব ছিল কিনা, শেষ পর্যায়ে আপনার প্রতি না না অত বেশি না, কারণ ওরা জানতো না তো, এটা মানে জানলো কেউ কেউ ওটাকে অত বেশি এখন পরে শেষের দিকে যখন ঈদের ছবিটা আসলো তখন ওরা আমাদেরকে চার্জ করছে, তখন ওরা করছে আমাদের ইন্টারনেটটা ডিসকানেক্ট করে দিয়েছে। ওরা যখন জাহাজ থেকে নামছিল ওদের শেষ কথা কি ছিল, ওদের যে বস সে আপনাদেরকে কি বলেছিল? আপনাদেরকে তো
ওরা ওই দিন সকাল থেকে ওদের মধ্যে অনেক উত্তেজনা ছিল, এক্সাইটমেন্ট ছিল, বা সবাই একটু মানে কিভাবে ওরা সেফলি বাড়িতে যাবে এটাই চিন্তা। পাশে একটা নেভি জাহাজ ছিল, এই জন্য ওরা একটা মানে ইনসিকিউর ফিল করতেছিল। দর্শক দেখছিলেন দীর্ঘ 1 মাস পর জিম্মি 23 নাবিক অবশেষে মুক্ত হলেন এবং তাদের স্বজনদের সাথে দেখা করলেন। স্বজনরাও আসলে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে তাদেরকে বরণ করলেন। দর্শক আবারও আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব, আবারও যুক্ত হবার চেষ্টা করব। ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী 21 মে, তাই মাঠে চলছে প্রার্থীদের জোরধাপ। যে যার মতো প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চালাচ্ছেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে দেবাশ্রী দেবের প্রতিবেদন। মিটিং, মিছিল আর প্রার্থীদের গণসংযোগে জমে উঠেছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রচারণা। 21 মে বাগেরহাটের চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। 3 উপজেলায় 32 জন প্রার্থী ও সমর্থকরা চালাচ্ছেন জোর প্রচারণা। ভোটাররা বলছেন দলীয় প্রতীক না থাকায় প্রভাবমুক্তভাবে ভোট দিতে পারবেন তারা। এবারে নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন দিয়েছে, এজন্য আমরা খুব খুশি। প্রার্থীরা তো সবাই আসতেছে, কিন্তু যাচাই বাছাই করে যে ব্যক্তিগত যারে কাছে পাই তার আমরা ভোট সমর্থন করব। যে জনপ্রিয়ত মানুষের খেদমত করতে পারে তাদের আমার ভোটটা আমি প্রদান করব। দলীয় প্রার্থী নাই, আমরা ভোট দেব যাকে মনে হয় তাই, কি যারা খুশি তাই দেব। এদিকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। কেউ কেউ রিটার্নিং কর্মকর্তার দপ্তরেও দিয়েছেন লিখিত অভিযোগ। দত কলম মার্কার কথা যারা বলে তাদেরকে মেরে হাড় গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে। এমনকি এ পর্যন্ত আমাকে হুমকি দেওয়া হয় যে আমি যদি চিতলমারির মাটিতে ঢুকি, যেখানে আমাকে পাবে সেখানে আমাকে মেরে মেডিকেলে পাঠাই দেবে। আমি যখন নামাজ পড়ি বা টুপি মাথায় দিবা যাই, এটা উনি কিভাবে নেন আমি জানি না। তবে উনি কোথাও রেকর্ড দেখাতে পারবেন না, কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন না যে আমি কোনো দলীয় প্রোগ্রামে এই ধরনের কথা বলেছি। এদিকে মানিকগঞ্জে নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমান জানুর 2 কর্মীকে মারধরের অভিযোগ ওঠে আরেক প্রার্থী রহিম খানের সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় প্রায় 3 ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে দুই পক্ষই। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সহিংসতার ঘটনায় ভোট দেয়া নিয়ে আতঙ্কে আছেন ভোটাররাও, যদিও পুলিশ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন। দিনরাত এক করে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নালিতাবাড়ী উপজেলায় 4 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে 1 জন নারী প্রার্থী রয়েছে। নড়াইলে সদর নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়া আনারস প্রতীকে এবং তোফায়েল মাহমুদ তুফান ঘোড়া প্রতীকে চালাচ্ছেন প্রচারণা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 2 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী রয়েছেন নির্বাচনী মাঠে। বগুড়ার কাহালু, দুপচাচিয়া ও আদমদিঘিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা ঘিরে এখন চলছে শেষ সময়ের প্রচারণা। এছাড়া নোয়াখালী, রংপুর, যশোর, ঝিনাইদহ, পটুয়াখালী ও রাজবাড়ীতে চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন যে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনী প্রচারণার জোরে সোরে আসলে চালাচ্ছেন প্রার্থীরা। দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা, পটুয়াখালী এবং ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব ছোটন সাহা, তারপরে যাব সাইদ ইব্রাহিম এবং পরে যাব ইলিয়াস আহমেদের কাছে। আমি শুরুতেই চলে যাচ্ছি ছোটন সাহের কাছে। ছোটন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? ছোটন, প্রচারণা কি জমে উঠেছে নাকি, এবং প্রার্থী নির্বাচন নিয়ে এলাকার মানুষের আগ্রহ কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। ধন্যবাদ তানজিয়া জুথি। আপনাকে বলে রাখছি, যেহেতু 21 মে দ্বিতীয় ধাপের নির্বাচন, তো সে হিসাবে 19 তারিখে কিন্তু মধ্যরাত্র থেকে প্রচারণা শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ বলা যায় প্রার্থীদের জন্য প্রচারণার কিন্তু সময় রয়েছে মাত্র 5 দিন, এবং এই 5 দিনের মধ্যেই তারা চাচ্ছে সকল ভোটারদের দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনা করতে এবং উন্নয়নের কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছে। আপনাকে জানিয়ে রাখছি, ভোলার কিন্তু 3টি উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে আরো 2টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে কিন্তু 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তৃতীয় ধাপের কিন্তু আরো 24 জন, অর্থাৎ বলা যায় যে 61 জন প্রার্থী কিন্তু রয়েছে যারা
ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। যদিও এখন যেহেতু নিকটে চলে আসছে দ্বিতীয় ধাপের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থীরা কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন। আমার সাথে যুক্ত রয়েছেন একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী। তার কাছে জানতে চাইবো ভোটারদের কাছ থেকে আপনি কেমন সাড়া পাচ্ছেন? আমি ভোটারদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি, কারণ শেষ সময় আছে। হ্যাঁ, ভোটাররা সবসময় আমাদের কাছ থেকে চায় একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন, এবং আমরাও ভোটারদেরকে আশ্বাস দিচ্ছি যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি হিসাবে একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন হবে, এবং আমরা উক্ত কারণে আমরা তাদের ধারে ধারে পৌঁছতে চেষ্টা করছি। যেমন আমি আইন পেশায় আছি, আইন পেশা থেকে কোর্ট থেকে এসে সরাসরি মাঠে চলে আসছি। ভোটারদের কাছে আসছি যে আমার সামনে ভোটার আছে, আমি আশা করছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জ্যোতি, যেমনটি শুনছিলেন যে প্রার্থীরা কিন্তু আসলে তাদের বসে থাকার সময় নেই, তারা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সবাই কিন্তু এখন মাঠে রয়েছেন এবং রাত দিন তাদের এই প্রচারণা চলছে। এবং রিটার্নিং কর্মকর্তা বলছিল তাদের শান্তিপূর্ণ পরিবেশ এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করেছে। তারা এখন ভোট গ্রহণের জন্যই কিন্তু প্রস্তুত রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে 3টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ যে অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে জ্যোতির কাছে। জ্যোতি, ছোটন থাকুন, আপনি আবারও যুক্ত হবার চেষ্টা করবো। এবার যাবো পটুয়াখালীতে সাইদ ইব্রাহিম অপেক্ষা করছেন আমার সাথে। ইব্রাহিম যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। ইব্রাহিম, আপনার কাছে একই প্রশ্ন থাকবে, আসলে পটুয়াখালীতে প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীদের আসলে বক্তব্য কেমন, ভোটারদের কেমন দেখছেন, তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে আসলে প্রার্থীরা? হ্যাঁ, ধন্যবাদ জ্যোতি। যেমনটি আপনি বলেছিলেন, আপনি জানেন যে আগামী 21 তারিখ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা এবং গলাচিপি এই 3টি উপজেলা পরিষদ নির্বাচন হবে। আমি যদি একটু দেখাই, আমি বর্তমানে আছি দশমিনাতে। এখানে যে আপনার চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন, উনি আসলে তার যে গণসংযোগ ভালোই করতেছেন, এবং এছাড়া কিন্তু এখানে এই যে আসনে মিনিমাম 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি একটু সরাসরি তার কাছে যাব, তার কাছে কি জিজ্ঞেস করবো আসলে আপনি কিরকমের সাড়া পাচ্ছেন এবং ভোটে কি কোনো সমস্যা মনে করতেছেন কিনা, আর জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ দশমিনা উপজেলার অবহেলিত মানুষ তাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আবার তৃতীয়বারের মতো আমাকে উপজেলা চেয়ারম্যান বানাবে, এটা আমার বিশ্বাস। আমার মার্কা ঘোড়া। সমস্যা বা কোনো নির্বাচন করতে গিয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে এরকম কোনো কিছু? বাংলাদেশ নির্বাচন কমিশনার একটা নিরপেক্ষ নির্বাচন করতেছে এবং সরকার মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনাকে সুন্দর নির্বাচন দিচ্ছেন। এই নির্বাচন একটা উৎসবমুখর পরিবেশ হচ্ছে, আমি কোনো শঙ্কা অনুভব করছি না। ইনশাল্লাহ সঠিকভাবে সঠিক সময় নির্বাচন হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, আপনি শুনতে পারলেন যে তার মুখে যে আসলে কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো অসুবিধা হচ্ছে না। এখানে 2 লাখের প্লাস উপরে আপনার ভোটার রয়েছে, তার এগেনস্টে 8 জন প্রার্থী নির্বাচন করবেন। এই ছিল পটুয়াখালী দশমিনা থেকে আমার কাছে এখনকার মতো সর্বোচ্চ সংবাদ। জ্যোতি, ইব্রাহিম থাকুন আপনি এবং সংবাদ সংগ্রহ করতে থাকেন। এবার ইলিয়াস আহমেদ ময়মনসিংহ থেকে যুক্ত হবেন আমার সাথে। ইলিয়াস, আপনার কাছেও আমার একই প্রশ্ন থাকবে, কেমন প্রচারণা দেখছেন এবং প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে আসলে কি বলছেন প্রার্থীরা এবং ভোটাররা? ধন্যবাদ। প্রার্থীরা কিন্তু বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ তারা ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। অর্থাৎ 21শে মে ময়মনসিংহের 3টি উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, গরিপুর এই 3টি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 17 জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ মোট 43 জন প্রার্থী মাঠে রয়েছেন। তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন। আমরা এই বিষয়টি নিয়ে ভোটারদের সঙ্গেও কথা বলেছিলাম। ভোটাররা বলছেন যে তারা কিন্তু 2-1 দিন আগে, অর্থাৎ নির্বাচনের 2-1 দিন আগে তারা চিন্তা ভাবনা করবেন আসলে কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি পরস্পর প্রার্থী একে অন্যের বিরুদ্ধে কিন্তু কিছুটা অভিযোগ তারা আনছেন, অর্থাৎ প্রচারণা নিয়ে কিন্তু কিছুটা
তারা অভিযোগ আনছেন। এই বিষয়টি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে মাঠের অবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে অর্থাৎ সংখ্যা মুক্ত নির্বাচনের লক্ষ্যে তারা কিন্তু মাঠে কাজ করছেন, সেই বিষয়টি আমাদেরকে তারা বলছিলেন। এবং এছাড়াও আমরা দেখছি যে ভোটারদের মধ্যে কিছুটা সংখ্যা সেই বিষয়টি কিন্তু রয়েই গেছে এবং ভোটাররা বলছেন যে যেহেতু দলীয় প্রতীক নেই, আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই কারণে কিন্তু কিছুটা আশঙ্কার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা এও বলছেন যে যদি প্রশাসন কঠোর থাকে তাহলে এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই বিষয়টি নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন আসলে নির্বাচনের মাঠে কারো পেশি শক্তি ব্যবহার করার কোনো কারণ নেই এবং তারা কিন্তু তৎপর রয়েছেন এবং তারা কঠোর রয়েছেন যে যদি কেউ পেশি শক্তি ব্যবহার করে নির্বাচন বানচালের সংখ্যা কিংবা নির্বাচন নিরপেক্ষ করার সংখ্যা তৈরি করে তাহলে তারা কিন্তু কঠোরভাবে সেই বিষয়গুলো দমন করবেন, সেই বিষয়টি তারা জানিয়েছেন। অর্থাৎ যদি বলে রাখি যে প্রথম দফায় ময়মনসিংহের 3টি উপজেলা নির্বাচন কিন্তু একেবারেই সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেই লক্ষ্যে দ্বিতীয় দফার 3টি উপজেলার নির্বাচন কিন্তু প্রশাসন একেবারেই নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যেই তারা সকল ধরনের ব্যবস্থা নিয়েছেন। এবং ভোটাররা কিছুটা শঙ্কার কথা প্রকাশ করলেও তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু একেবারেই তৎপর রয়েছেন এবং প্রত্যেক প্রার্থী অর্থাৎ 43 জন প্রার্থী কিন্তু বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে তাদের পক্ষে ভোট আনার লক্ষ্যে কিন্তু তারা ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা মাঠ চষে বেড়াচ্ছেন এবং ভোটাররাও কিন্তু নানান হিসাব নিকাশ করছেন। অর্থাৎ ভোটাররা বলছেন যে কাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই কিন্তু তারা নির্বাচিত করবেন, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা দেখেছি আওয়ামী লীগের প্রবীণ নেতা যারা আছেন তারাও কিন্তু এই ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও যদি বলি যে এই 3টি উপজেলায় বিএনপি চেয়ারম্যান প্রার্থী বিএনপির একজন এবং জাতীয় পার্টির একজন ছাড়া বাকি সবাই যারা আছেন তারা কিন্তু আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা প্রত্যেকেই ভোটারদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে তারা সেই ভোট প্রার্থনা করছেন এবং ভোটাররাও কিন্তু বলছেন যে তারাও কিন্তু একেবারেই স্বচ্ছ নির্বিঘ্ন ব্যক্তি যে আছেন এবং যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস আহমেদ ময়মনসিংহ থেকে, সাইদ ইব্রাহিম পটুয়াখালী থেকে এবং ছোটন সাহা ভোলা থেকে যুক্ত হয়েছিলেন। গেল বছরের মতো এবারও এসএসসির ফলাফলে সবচেয়ে কম পাশের হার নিয়ে পিছিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এর পেছনে স্থানীয়দের প্রবাসমুখিতা, অভিভাবকদের অসচেতনতা আর শিক্ষার পর্যাপ্ত পরিবেশ না পাওয়া সহ নানা কারণকে দুষছেন শিক্ষাবিদরা। সিলেটের সহকর্মী আমিনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা ইসলাম। সিলেটের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের এই চিত্র দেশের অন্যান্য অঞ্চলের মতোই স্বাভাবিক। ক্লাসে মনোযোগ ধরে রাখলেও প্রতি বছর এসএসসির ফলাফলে সবচেয়ে কম পাশের হার নিয়ে সবার পেছনে থাকছে সিলেটের শিক্ষার্থীরা, যা রীতিমতো বিপর্যয় বলে আলোচিত হলেও শিক্ষার্থীরা বলছে ফলাফল বিপর্যয় রয়েছে নানা কারণ। সাজেশনগুলো বাইরেও যে অন্য যে সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে ওইটা আসলে অনেকেই হয়তো ভুলে যায়। শর্ট এমসিকিউ এগুলোর জন্য আমরা গাইড ফলো করি, কিন্তু অনেক সময় বইয়ের ভিতর থেকে আসে, আমরা তা ফলো করি না, তার কারণে হতে পারে। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডে 1,09,073 শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 80,006 জন, অর্থাৎ পাশের হার 73.35%। পাশের এই হার গত বছরের তুলনায় 3.5% কম। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে বলে জানান এই শিক্ষক। শিক্ষার্থীরা স্কুলে যদি না আসে তাহলে সেই শিক্ষণটা আয়ত্ত করতে পারবে না। এই জনবল সংকট কিন্তু প্রতিষ্ঠান তার সামর্থ্য অনুযায়ী পূরণ করতে হবে, সেখানে সরকারকে এগিয়ে আসতে হবে। তবে অভিভাবকরা বলছেন প্রবাসমুখী হওয়ার প্রবণতা এবং বেশিরভাগ অভিভাবকদের নিজেদের অসচেতনতাই ফলাফল বিপর্যয়ের বড় কারণ। ঘরের টিচার রেখে দিলেই যে সব সমস্যার সমাধান তা তো না, স্কুলে কি পড়ানো হচ্ছে সেটার প্রতি মনোযোগী হতে হবে এবং আমরা গার্ডিয়ানরাও সচেতন না। তবে শিক্ষাবিদ ও সুদীজনেরা মনে করেন টিকটক, ফেসবুক সহ নানা ধরনের আসক্তি ও হাওর এলাকার নানা দুর্যোগে এ বোর্ডে কমেছে শিক্ষার হার। তারা বছরের সব সময় পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ এবং ফসল তোলার মুহূর্ত, এইসব কারণে
ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হচ্ছে। বোর্ড কর্তারা বলছেন গতবারের মতো এবারও মানবিক শাখা ফলাফল বিপর্যয়ের শীর্ষে, যার জন্য দক্ষ শিক্ষকের অভাবকে দায়ী করেছেন তারা। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে ৫,৪৭১ জন, আর শতভাগ শিক্ষার্থী পাশ হয়েছে এমন বিদ্যালয়ের সংখ্যা মাত্র ৩১টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকার ধামরাইয়ে রয়্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে মাত্র ২ জন শিক্ষক। এর মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় তাকে থাকতে হয় অফিসিয়াল কাজে ব্যস্ত, বাকি একজনকেই নিতে হয় পাঠদানের ভার। এই সংকট মোকাবেলায় বিদ্যালয়টির দপ্তরি নিচ্ছেন ক্লাস। সহকর্মী শাহিনুর রহমান শাহিনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। ধামরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল রোয়াইল এলাকা। এখানকার প্রায় ২ শতাধিক কোমলমতি শিশুর পড়াশোনার জন্য রয়েছে একমাত্র রোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে ৫ জন শিক্ষকের মধ্যে বর্তমানে রয়েছে মাত্র ২ জন শিক্ষক, যার মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ৩ জনের মধ্যে একজন রয়েছে ডেপুটেশনে, একজন পিটিআই প্রশিক্ষণে এবং অপরজন রয়েছে মাতৃত্বকালীন ছুটিতে, যার ফলে বিদ্যালয়টির দপ্তরেই নিচ্ছেন ক্লাস। এতে শিক্ষা কার্যক্রম থমকে গেছে বিদ্যালয়টিতে। আসলে ২ জন শিক্ষক তো কোনোভাবেই এতগুলো বাচ্চাকে ট্যাকেল দেওয়া সম্ভব না। এতগুলো বাচ্চাকে পড়াইতে গেলে পরিপূর্ণ শিক্ষক দরকার, সেখানে আমরা আছি মাত্র ২ জন। অবশ্যই সম্ভব না আমাদের এত ৪-৫টা পোস্টের যেখানে টিচার থাকার কথা সেখানে কি আমরা 2 জন কিভাবে সম্ভব? তো দপ্তরে আমার তো ক্লাস করার নিয়ম না, তারপর আমি যতটুকু সম্ভব আমি পোলাপানকে যেভাবে বলে স্কুলে ক্লাসে রাখছিলাম। শিক্ষক সংকটে স্কুলটির শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে প্রকৃত শিক্ষা থেকে। এমন পরিস্থিতিতে দ্রুত বিদ্যালয়টিতে আরও শিক্ষক নিয়োগের দাবি জানান খোদ স্কুল ম্যানেজিং কমিটি। 2 জন 3 জন টিচার থাকলে তাদেরও যেমন কষ্ট হয়, বাচ্চারা ওরকম টিচারে একই টিচার যদি বারবার ক্লাস নিতে থাকে তার অতটা মনোযোগ থাকে না। নেক্সটে জানি আর এরকম কোনো ঘটনা না ঘটে, অনতিবিলম্বে এই টিচার স্কুলে পাঠান। একজনের দ্বারা কোনোদিন স্কুল পরিচালনা করা সম্ভব না। এদিকে স্কুল পরিদর্শনে যাওয়া উপজেলা শিক্ষা অফিসার এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। তবে এক পর্যায়ে তিনি শিক্ষক সংকটের বিষয়টি ক্যামেরার সামনে অকপটে স্বীকার করেন। এটা আমার জানা নাই, হয়তো প্রয়োজনে শিক্ষক স্বল্পতার কারণে 2-1 জায়গা হয়তো নিতে পারে, কিন্তু শিক্ষক স্বল্পতার কারণে হয়তো নিছে। কিন্তু আমরা বলি যে সবসময় যে শিক্ষক দিয়ে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য 2 জন শিক্ষক দিয়ে চালানো একটু কঠিন হয়ে যায়, যেহেতু একজন শিক্ষক সম্প্রতি এই মাতৃত্ব ছুটিতে গেছেন। স্কুলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে শিক্ষক সংকটের বিষয়টি জরুরি সমাধান হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা। ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী ও আগামীর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রকল্প প্রদর্শনী হয়, যা স্মার্ট বাংলাদেশ গঠনে আরও এক ধাপ এগিয়ে নেবে জানান জেলা প্রশাসক। মেহেরপুর প্রতিনিধি মীর শিশিরের রিপোর্ট। রাস্তায় চলতে চলতেই গাড়িতে উঠতে থাকবে চার্জ। বিশেষ করে যেসব গাড়ি ব্যাটারি চালিত, সেই সমস্ত গাড়ির জন্য নির্ধারিত বুথে যেয়ে আর সময় ব্যয় করে চার্জ দেওয়া লাগবে না। ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কোনো তারের সংযোগ ছাড়াই চলতি অবস্থায় হতে থাকবে চার্জ। আর এই প্রকল্পটি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আল আবিবি। প্রকল্পটি জেলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩ই মে দিনব্যাপী আয়োজিত জাতীয় বিজ্ঞান মেলায় তিনি প্রদর্শন করেন। একটা গাড়িকে যখন চার্জ করা হয় ইলেকট্রনিকে, সেখানে কিন্তু 8 থেকে 9 ঘন্টা একটা অনেক সময়ের ব্যাপার আছে। এখন সেখানে কিন্তু আমাদের সময়টা অনেক প্রয়োজন হচ্ছে। এখন আমরা যদি একটা রাস্তাতে ব্যবহার করি, গাড়িটা যখন রাস্তা দিয়ে চলবে তখন কিন্তু আমাদের বিদ্যুৎ কম লাগছে। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ফ্রি ইলেকট্রিসিটি ফর মাড, হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল, সোলার সিস্টেম সিটি সহ প্রায় 18টি প্রকল্প নিয়ে হাজির হয় জেলার 3 উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা। আমরা নিজেদের উদ্যোগে কিছু করতে পেরেছি, এটা আসলে আমাদের জন্য অনেক। কস্টটাকে নিয়ন্ত্রণ করা এবং আরো এফিশিয়েন্ট একটা ফিউলের অল্টারনেটিভ হিসেবে আমরা হাইড্রোজেন ফিউল ইঞ্জিন বানাইছি। শুধু তাই নয়, উদ্ভাবনের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছেন সাধারণ দর্শনার্থীরাও। আমি বিজ্ঞান মেলা দেখতে এসেছি বাবার সাথে, আর বিজ্ঞান মেলা দেখতে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু তাদের নিজের মেধা এবং শ্রম দিয়ে এক একটা প্রজেক্ট বানিয়ে এনেছে। বিজ্ঞান মনস্ক একটি জাতি গঠনে এ মেলা বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন জেলা প্রশাসক। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে বিজ্ঞান মনস্ক এবং
তথ্য প্রযুক্তিতে আরো আগ্রহী করে তোলা। প্রযুক্তি নির্ভর বাংলাদেশী হবে আগামী পৃথিবীর চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যাবে নতুন প্রজন্মেরা। বিশ্বমঞ্চে উড়বে লাল সবুজের পতাকা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মীর শিশির, দেশ টিভি, মেহেরপুর। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। আমাদের পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh টেলিভিশন অথবা @desh TV নিউজ লিখ সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।